আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। আশা করি সবাই ভালো আছেন। আই এম সরি ফর দ্য লেট। তো আজকে আমাদের তড়িৎ প্রবাহের চুম্বকীয় সো ম্যাগনেটিজমের থার্ড ক্লাসে আপনাদের সকলকে ওয়েলকাম করতেছি। আজকে আমরা অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস শিখব। সো ক্লাসটা নরমালি একটু লেটে শুরু হচ্ছে, 9:40 মেবি বাজে আমার ঘড়িতে। 40-42 বেজে গেছে। তো আমরা অল্প সময় পড়বো, বাট অল্প সময় খুব ভালো ভালো জিনিস পড়বো। আপনারা একটু আগে শাওন ভাইয়ের ক্লাস করছেন, আশা করি আপনারা সবাই অনেক মোটিভেটেড আছেন। তো আজকে আমরা কি কি দেখবো তার আগে আমরা একটু দেখে নিই আমরা আগে কি কি দেখছি। ওকে ওকে। সো আমরা আমরা একটু দেখি যে আজকে আমরা কি কি জিনিস দেখবো প্রথমেই। ওকে। সো ওকে ওকে। সো আমরা প্রথমে একটু দেখে নিই আমাদের আগের দিনে আমরা কি কি জিনিস দেখে আসছিলাম। একটু মোবাইলটা সাইলেন্ট করে নিই। ওকে। সো আমরা এই পর্যন্ত টোটাল 2টা ক্লাস করেছিলাম। 2টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল সেটার নাম ছিল বায়োট-স্যাভার্টের সূত্র। বায়োট-স্যাভার্টের সূত্র। এবং বায়োট-স্যাভার্টের সূত্র আমরা বেসিক্যালি কোন পারপাজে কাজ করছিলাম? আমরা বেসিক্যালি বায়োট-স্যাভার্টের সূত্রটা কাজ করছিলাম হচ্ছে কোনো একটা জায়গায় যদি কারেন্ট থাকে, তড়িৎ প্রবাহ থাকে, তাহলে চারপাশে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেই ম্যাগনেটিক ফিল্ডের মান নির্ণয়ের জন্য আমরা বায়োট-স্যাভার্টের সূত্র ইউজ করছিলাম। এবং আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে ডিবি ইজ ইকুয়ালস টু মিউ বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এইটা ছিল হচ্ছে আমাদের বায়োট-স্যাভার্টের সূত্র। এটা দিয়ে আমরা 2টা কাজ করছিলাম, সেটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য। তো অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী তার ওইখানের জন্য আমরা পেয়েছিলাম যে আমাদের যে চৌম্বক ক্ষেত্র আসে সেটার মান হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। এই ফর্মুলাটা আমরা বের করছি অসীম তড়িৎবাহী তার থেকে এ ডিস্টেন্সে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমরা বের করছি বৃত্তাকার তারের ক্ষেত্রে। বৃত্তাকার তার, বৃত্তাকার তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তড়িৎ প্রবাহের কারণে যে চৌম্বক প্রবাহ তৈরি হয় সেটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2r। আমরা এই জিনিসপাতিগুলো দেখে আসছি। সসীম দৈর্ঘ্যের তারের জন্য কি হয় সেটাও আমরা দেখছি। তো ওইটার আলাদা করে মেনশন না করি। আমরা দেখে আসছিলাম অ্যাম্পিয়ারস ল, অ্যাম্পিয়ারের সূত্র আমরা দেখে আসছি। এবং অ্যাম্পিয়ারস লটা যে ছিল ক্লোজড লাইন ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড, এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম মিউ নট আই ডিভাইডেড মিউ নট ইন্টু আই। এই জিনিসটা হচ্ছে আমরা দেখে আসছিলাম, বা এখানে মিউ নট না বলে শুধু মিউ বলা ভালো, যেই মাধ্যম ওই মাধ্যমের মিউ ইন্টু আই, এইটা আমরা দেখে আসছিলাম, তাই না? সো আমরা এই 3টা জিনিস দেখে আসছি এবং এইটার পর গত ক্লাসে আমরা আরো কিছু জিনিস দেখছিলাম। কি দেখছিলাম একটু দেখি। আমরা গত ক্লাসে দেখছিলাম ম্যাগনেটিক ফিল্ড, লাইক এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমার একটা চার্জ কিউ আধানের একটা চার্জ সেটা যদি ভি ভেলোসিটিতে গতিশীল হয় তাহলে সেটা কতটুকু ফোর্স লাভ করে, সেই ফোর্স ছিল হচ্ছে কিউ ভি ক্রস বি। এই ছিল আমাদের ফর্মুলা। এবং আমরা আরেকটা জিনিস দেখছিলাম, যদি লম্বভাবে, যদি আপনার ভি ও বি সর্বদা লম্ব থাকে, যদি সর্বদা লম্ব থাকে, অর্থাৎ এমন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ ঘুরতেছে যেই ফিল্ডের মধ্যে সে অলওয়েজ লম্বভাবে থাকবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সাথে অলওয়েজ 90 ডিগ্রিতে যদি একটা চার্জ ঘূর্ণায়মান থাকে, লাস্ট ক্লাসে আমরা দেখে শেষ করছিলাম, তখন আমরা দেখি সে একটা বৃত্তাকার পথে ঘুরে। এবং ওই বৃত্তাকার পথে ঘোরার জন্য যে কেন্দ্রমুখী বল সেটা আসছিল হচ্ছে কিউ ভি বি। এবং এখান থেকে কিছু কাটাকাটি আমরা করেছিলাম, লাস্ট ক্লাসের জিনিস ছিল, এবং কাটাকাটি করে দিন শেষে আমরা আর নির্ণয় করেছিলাম। আই হোপ আপনাদের মনে আছে যে আমরা আর বের করছিলাম এম ভি ডিভাইডেড বাই কিউ বি, এবং এইটা বের করার মাধ্যমে আমাদের গত দিনের ক্লাসটা শেষ হয়েছিল। ওকে।
তো আমরা এইটুকু পর্যন্ত মোটামুটি দেখছি লাস্ট 2টা ক্লাসে। আরো কিছু টুকটাক জিনিস তো অবশ্যই পড়ছি, একটু সামারি করলাম। সো আমরা কি সবটুকু মাথায় নিতে পারছি কিনা, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শুরু করব। সো আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া, আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, জিনিসপাতিগুলো মনে পড়ছে কিনা, ক্লিয়ার কিনা সব একটু কমেন্ট করে জানান। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, ডান, ডান, ডান। ওকে, ওকে, ডান। তাহলে আমরা অনেকটুকু অনেকটুকু কমেন্ট পেয়ে গেছি আপনাদের কাছ থেকে। সকলকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আমরা একটু আপাতত কিছু সময় কমেন্টটা অফ রাখবো। আমি একটু অফ করে দিলাম কমেন্টটা। আমরা এখন থেকে যে কাজটা করব সেটা হচ্ছে টানা কিছুক্ষণ পড়াশোনা করব। কিছুক্ষণ টানা পড়াশোনা করব, ধুমসে পড়াশোনা করব। তারপর একটু পর আপনার থেকে কমেন্ট জানবো, যেন প্রত্যেকে ওই সময় কমেন্ট করতে পারেন ইয়েস, ক্লিয়ার, ফুল ক্লিয়ার। তাহলে চলেন আমরা কাজ শুরু করি। আজকে আমরা বেসিক্যালি কি দেখব? লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন একটা চার্জ গতিশীল হয় তখন সেটা কতটুকু বল পায়। সো আজকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কারেন্টের তারকে রেখে দিই, তাহলে কারেন্টের তার সেটা কিভাবে এফেক্টেড হয় সেই জিনিসটা নিয়ে আমরা প্রথমে একটু কাজ করব। তারপর দুইটা সমান্তরাল তার তাদেরকে যদি পাশাপাশি রাখি তখন তাদের মধ্যে একটা স্পেশাল ঘটনা ঘটে, সেই ঘটনাটা আমরা দেখব। এবং লাস্টে আমরা দেখব যে টর্ক কিভাবে তৈরি হয় এই চুম্বক ক্ষেত্রে তার রাখার মাধ্যমে। এই তিনটা স্পেশাল টপিক আমরা শেষ করব, যদি পারি দুইটা, আর যদি আরো ভালো সময় পাওয়া যায় তাহলে আমরা তিনটা টপিক শেষ করব। সো আমাদের মিশন এখান থেকে শুরু হচ্ছে। তার আগে একটা ছোট্ট জিনিস বলবো, সেটা হচ্ছে গতদিন একটা চ্যালেঞ্জ দেওয়া ছিল আমাদের। একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, দুইটা বৃত্তাকার তার, দুইটা সমান্তরাল তার ছিল। যারা যারা ওই জিনিসটা করতে পারছেন, আমি একটু না হয় এখন কমেন্টটা অন করে দিই। তো যারা যারা লাস্ট দিন ওই প্রবলেমটা সলভ করে আমাদের শিখবো জিতবোতে বা এইচএসসি 26Q5 এ সাবমিট করছেন, আমরা চেষ্টা করছি যতটুক সম্ভব সবার নাম কালেক্ট করার। ভাইয়ারা হয়তো কিছু জিনিস মিস হয়ে যেতে পারে, যেহেতু ফেসবুক অনেকগুলো পোস্ট করা, আইডেন্টিফাই করা একটু টাফ। তো আমরা এখানে যারা যারা নাম আছে তারা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারেন, আমাদেরকে জানাইতে পারেন যে আপনি পারছেন, আপনার ভালো লাগা বা অনুভূতি জানাইতে পারেন। তো আরো অনেকগুলো নাম আছে, আমরা যদি একটু দেখি। এই তো আরো অনেকগুলো নাম আছে। আমি যদি একটু প্রথম থেকে নামগুলো পড়ি: অনামিকা রয়, মিমি, খালেদ মাহমুদ, জুবায়ের সরকার, সাস। তো ওর ফেসবুক আইডির নাম ছিল সাস। আমরা তো আসলে আলাদা করে নাম জানি নাই, ফেসবুকে যার যে প্রোফাইল নেম ওইটাই লিখে করা হয়েছে। জায়েদ মোহাম্মদ, তাজ মোহাম্মদ, রাকিব শেখ, মোহাম্মদ রামিম ইসলাম, ইপ্তু, মাকসুদা পারভিন, মৌ, ফারজানা, দীপা, মৃত্তিকা, তারিন, রুবাইয়া, জান্নাত, আমেনা আক্তার। সবাইকে কংগ্রেচুলেশন, আপনারা পারছেন। এরপর আছে হচ্ছে মোহাম্মদ সজীব হোসেন, সজীব, তাহসিন, হাবিব, তামিম, হাসিবুর রহমান, হাসিব, রিনাদ, ফৌজিয়া, রাহিব রহমান, মোস্তাফিজুর রহমান, রাফি হাসান, আব্দুল্লাহ আল কাফি, স্বর্ণালী, নাফিউল ইসলাম নির্ঝর, সাদিকুর রহমান, সাদিক, স্নেহা তালুকদার, মানিক। আপনাদেরকেও কংগ্রেচুলেশনস। আরো পেরেছে আমাদের সাথে সেজুতি, আফরিন, মোহাম্মদ জুনায়েদ, রহমতুল্লাহ খান, জারিন, তাসনিম, রাহাত, সানজিদা, রাফা, উম্মে হাবিবা, হাব্বা, তাওসিনা, শরীফ, রাশেদ খান, জুলিয়া আক্তার, নুসরাত জাহান, আব্দুল ওয়াহাব। আপনাদের সকলকে কংগ্রেচুলেশনস, আপনারা পারছেন। আর এখানে আরো চারজন স্পেশাল নাম: মেহজাবিন, রাহাত, কাব্য, মোহাম্মদ আফিফ, মাইশা রহমান, নাফিজ, রাহাত। আপনাদেরকে আরো বড় কংগ্রেচুলেশন, বিকজ আপনাদের হয়তো পুরোপুরি হয় নাই, বাট আপনারা অনেকটুকু এফোর্ট দিচ্ছেন, তাই আপনাদেরকে ডাবল কংগ্রেচুলেশন। সো আমি এক্সট্রিমলি সরি, হয়তো আমি সবার নাম কালেক্ট করতে পারিনি, চেষ্টা করি সবারটা কালেক্ট করার। কিছু নাম মিস হয়ে থাকলে ভাইয়াকে ক্ষমা করে দেন। আর আমাদের টিমও অনেকটু কাজ করছে নামগুলা ফাইন্ড আউট করার জন্য, স্পেশালি আপনাদের সাব্বির ভাইয়া। তো যদি ভালো লেগে থাকে আপনারা সাব্বির ভাইয়াকে একটু থ্যাঙ্কস বলে দিয়েন ফেসবুক পোস্টে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পড়াশোনাতে। পড়াশোনাতে আমরা একটু চলে যাচ্ছি। ওকে, সো আমি এখন একটু কমেন্ট গুলো পজ রাখি। হ্যাঁ, এই তো ডান। তো চলেন আমরা পড়াশোনা শুরু করি। আমরা আজকের দিনে যে পড়াশোনা দেখব, সো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কারেন্টের তার রাখা আছে। এই কারেন্টের তারটা আই পরিমাণ কারেন্ট নিয়ে সামনে আগাচ্ছে। এই কারেন্টের তারটা আই পরিমাণ কারেন্ট নিয়ে সামনে আগাচ্ছে।
এখানে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি। সো বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এল দৈর্ঘ্য বিশিষ্ট আই কারেন্টগামী কারেন্টের তার রাখা হয়েছে। আমরা দেখব এই কারেন্টের তারের উপর কতটুকু বল প্রযুক্ত হয়। সো এই কারেন্টের তারটা দৈর্ঘ্য হয়তো আরো অনেক বড়, আমরা পুরো অংশ না, আমরা এল দৈর্ঘ্যের উপর কতটুকু ঘটনা ঘটতেছে, কি ঘটতেছে সেটা একটু যাচাই করার চেষ্টা করব। সো প্রথমে আমাদের কি মনে পড়ে, আমরা গতদিন একটা জিনিস দেখেছিলাম। আমরা গতদিন দেখেছিলাম যে যদি আমার একটা তড়িৎবাহী তার সরি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, বি ম্যাগনেটিক ফিল্ড, সেইখানে যদি কিউ পরিমাণ চার্জ ভি বেগে যদি গতিশীল থাকে, তখন এই চার্জের উপর একটা বল প্রযুক্ত হয়। সেই বলের মান ছিল কিউ ভি ক্রস বি। নিশ্চয়ই আমরা একটু আগে এটা দেখছি, আমাদের মনে আছে। কিউ হচ্ছে চার্জের মান, ভি হচ্ছে চার্জটা কত বেগে গতিশীল, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান কত। এখন চিন্তা করেন, আমি যদি এইভাবে বলি, এখানে যে কারেন্টের তার, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। চ্যাপ্টার 3 চলতরি যখন আমরা পড়ছিলাম তখন আমরা জানি কোন তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার অর্থ হচ্ছে ওই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন বা চার্জের ফ্লো হচ্ছে। তো ট্রেডিশনাল সিস্টেম হচ্ছে আমরা চিন্তা করি কারেন্ট যেদিকে যাচ্ছে ওইদিকে প্লাস চার্জ ফ্লো হচ্ছে, বাট অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে তার অপোজিট দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে। তো আমরা যেটা নিয়ে কাজ করি না কেন, সেম রেজাল্ট আসবে। দেখেন, আমরা চিন্তা করছি এই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা যদি বলি তার অর্থ কি, তার উল্টো দিকে কি ইলেকট্রন ফ্লো হচ্ছে, ইলেকট্রনগুলো এই দিকে ফ্লো হচ্ছে। আমি যদি ধরি ইলেকট্রনগুলো ভি বেগে ফ্লো হচ্ছে, ধরেন এখানে একটু বড় করে দিই। সো এই দিকে যদি কারেন্ট যায়, তার বিপরীত দিকে ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে, তাই না? এখন আমরা কয়টা ইলেকট্রন আছে সেটা জানি না, বাট ওভারঅল আমরা বলতে পারি যে আমার এই যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়া যে কথা, তারগুলোর মধ্যে দিয়ে বা তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে, সেটা একই কথা। এখন ইলেকট্রন যদি ফ্লো হয় তাহলে আমরা কি বলতে পারি, কিউ ভি ক্রস বি, এই কথাটা বলতে পারি। বা শুধু বল যদি আমরা নির্ণয় করি যে তারের ভিতরে যে চার্জগুলো গতিশীল, ওই চার্জগুলোর উপর কতটুকু বল প্রযুক্ত হবে, সেই টোটাল বলের শুধু মান যদি বলি, মান আসবে কিউ ভি বি সাইন থিটা। আচ্ছা, এখন আপনি একটু চিন্তা করেন, যে আপনার এখানে কিউ এর পরিচয় কি। এখানে কিউ এর পরিচয় হচ্ছে তারের ভেতর মোট চার্জ, তারের অভ্যন্তরে মোট চার্জ। এখন আমরা এই চার্জের পরিমাণটা একটু বের করতে হবে। দেখেন, আমি ভাইয়া এই কথাটা একটু বলি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি যদি বলি একক আয়তনে চার্জের সংখ্যা ইজ ইকুয়ালস টু এন। একক আয়তনে চার্জের সংখ্যা ধরলাম হচ্ছে এন। এখন ধরেন আমি বললাম এটা দৈর্ঘ্য তো এল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এইটা আমি ধরলাম এ। ঠিক আছে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এই তারটার যে এরিয়াটা, ধরেন আমি যদি এই তারটাকে একটু জুম করে আঁকি, আমি করলাম কি ভাইয়া, এই যে এই তারটাকেই যদি একটু জুম করে আঁকতাম, তাহলে এই যে এই তারটাকে এখানে আঁকা হয়েছে, এই তারটা আসলে অ্যাকচুয়ালি দেখতে কি রকম, একটু বড় করেই বললি। এই তারটাকে যদি জুম করে আঁকা হয়, তারটা আসলে দেখতে এই রকম। এই তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই এরিয়াটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে তারের আয়তন সেটা আসলে কি, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। তারের আয়তন পাইলাম, অতএব তারের মধ্য দিয়ে গমনকারী চার্জের সংখ্যা
তাহলে আমরা এই তারের মধ্যে দিয়ে কতটুকু চার্জ যাচ্ছে সেটা সংখ্যা যদি বের করি, সেটা আসলে কি আসবে? আয়তন ইনটু এন। বলবেন ভাইয়া কিভাবে? কারণ এইটা হচ্ছে এন হচ্ছে কি একক আয়তনে কয়টা চার্জ আছে, আর টোটাল আয়তন হচ্ছে এইটুকু। তাহলে যদি ব্যাপারটা এরকম না যে ভাই 1 মিটার কিউবে যদি 10টা চার্জ থাকে, তাহলে 5 মিটার কিউবে কি 5 × 10টা চার্জ থাকবে। তাহলে আমার একক আয়তনে চার্জ থাকে এনটা, 5 মিটার কিউবে চার্জ থাকবে কত? 5 × n। আমার আয়তন এ এল, তাহলে কি এ এল ইন্টু এন, এইটুকু চার্জ আছে। তাহলে আমার কিউ এর জায়গায় মনে হইতে পারে, তাহলে ভাইয়া কিউ এর জায়গায় কি আমি এটা বসাই দিব? যে ভাইয়া তাহলে আমার কিউ এর জায়গায় আমরা বসাবো কি এ এল ইন্টু এন, এটা বসাবো? অ্যান্সার হচ্ছে না, এইটার সাথে ই গুণ দেওয়া লাগবে, কারণ এটা হচ্ছে চার্জের সংখ্যা, কিন্তু এক একটা চার্জের মান কত করে? 1.6 × 10⁻⁹, অর্থাৎ ইলেকট্রনের চার্জের পরিমাণ করে। তাহলে এইটা আমরা কি বসাইলাম? এইটা আমরা চার্জের পরিমাণটা, ওই যে তারের অভ্যন্তরে মোট চার্জ, সেই মোট চার্জ এইটুকু হচ্ছে চার্জের সংখ্যা, প্রতিটা চার্জের মান। চার্জের সংখ্যাকে যদি প্রতিটা চার্জের মান দ্বারা গুণ করি, তাহলে টোটাল চার্জের পরিমাণটা পাওয়া যায়। এইটা হচ্ছে তারের মধ্যে দিয়ে এল দৈর্ঘ্যে কতটুকু চার্জ ফ্লো হচ্ছে। আচ্ছা, ইনটু আগের মতোই থাকবে ভি বি সাইন থিটা, এইদিকে আছে হচ্ছে এফ। আচ্ছা, এখন তাহলে আমি একটু কাজ করব। কাজটা হচ্ছে একটু আপনাদেরকে শেয়ার করি, বা আমি একটু সাজাই লিখি, তাহলে মেবি আরো বেটার হয়। আমি একটু সাজাই লিখি। এফ সমান সমান কি আসলো? এ এল এন ই ভি বি সাইন থিটা। অনেক বড় একটা জিনিস চলে আসছে। এখান থেকে আমি একটু কাজ করব। এই জিনিসটা কি কে কে বলতে পারবেন? এখানে যে জিনিসটা আমি দিলাম, এই জিনিসটা কি? এইটাকে কেন স্পেশালি আমি মার্ক করলাম? কে কে বলতে পারবেন? অনেকগুলা নতুন মেসেজ চলে আসছে, কে বলতে পারবে দেখি? এ, এটা বলে লাভ? এটা কিছু হইলো? আহা, ফিজিক্সের স্টুডেন্টরা যদি এইভাবে কথা বলে, আমরা কই যাব? এই আপনাদেরকে চলতরিতে আমি পড়াইছিলাম, ভুলে গেলাম। আমার তো খেয়াল আসতেছে না, চলতরিতে আপনাদেরকে কে পড়াইছিল। সো আমরা মনে আছে এরকম পড়ছিলাম, আই ইজ ইকুয়ালস টু এন এ ভিই। এখানে ভি ছিল হচ্ছে তারণ বেগ, মনে পড়ে? তাহলে দেখে এন এ ভিই সবগুলো আছে, এই সবগুলোর পরিবর্তে আমরা কি বলতে পারি? আই বলতে পারি। পোলাপান কমেন্ট করতেছে হচ্ছে ভাই লাভ, এই সবগুলা নাকি লাভ। আহা, ফিজিক্সের পোলাপান। আই এল বি সাইন থিটা। তাহলে আমরা এফ এর ভ্যালু পেয়ে গেলাম, তাই না? এফ হচ্ছে আই এল বি সাইন থিটা, কারণ আই ইকুয়ালস টু এন এ ভিই, এন এ ভিই সবগুলো একসাথে আছে। এন ছিল একক আয়তনে চার্জের সংখ্যা, পাইলাম। এ ছিল প্রস্তুতের ক্ষেত্রফল, ভি ছিল তারণ বেগ, এখানেও ভি কিন্তু এই চার্জ গুলোর বেগ, ই ছিল একটা চার্জের মান, সো পেয়ে গেলাম। সো আমরা এইটুকু অনেকে বলে গেছে, এবার তাহলে আমরা চ্যাটটা পজ করে দিই। সো এখন তাহলে আমরা বলতে পারি, দেখেন এল তো একটা ভেক্টর, এই ভেক্টরের দিক কোন দিকে? কারেন্টের দিকে। সো এটা আমরা একটু মাথায় রাখবো যে এল একটা ভেক্টর যার দিক হচ্ছে কারেন্টের দিকে। ওকে, সো এখন দেখেন আমরা এই জিনিসটা লিখলাম, এল এর দিক ইকুয়ালস টু আই এর দিক। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে মাথায় রাখবো। এটা একটা স্টার দিয়ে রাখলাম। সো এল একটা ভেক্টর যেটা দিক হচ্ছে কারেন্টের দিক। তাহলে আমরা যদি এইখান থেকে ফোর্সটাকে ভেক্টরিক্যালি প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি পাচ্ছি? আই ইন্টু এল ক্রস বি। কারণ দেখেন এল ক্রস বি এর দিক যেদিকে, সেদিকে আসলে তারটা বল লাভ করবে। কিভাবে বুঝলাম? খেয়াল করেন, মানে আমরা যদি একেবারে প্র্যাকটিক্যালি চিন্তা করি,
ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? এই দিকে। তাহলে আমরা ওই যে লাস্ট ক্লাসে যেই ফর্মুলাটা শিখছিলাম সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আমার সামনে আরেকটা পেন আছে, আমি বের করতেছি। দেখেন, এইটা হচ্ছে ইলেকট্রনের বেগের দিক, আর এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিক। তো এই দুইটাকে পাশাপাশি রাখলাম, দেখছেন রাখছি। তো আমার হাতের এই কলমটা মনে হয় দেখা যায় না, তাই না? এটা যদি দেখা না যায় তাহলে আমি আরেকটা কি নিব, রিমোট নিলাম। ওকে, দেখেন এবার মনে হয় দেখা যায়, দুইটাই দেখা যায়। ওকে, সো আমার এই যে এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিক, ম্যাগনেটিক ফিল্ডের দিক, আর এইটা হচ্ছে আমার কিসের দিক? চার্জের গতির দিক। তাহলে ভি ক্রস বি করব, কি করব? ভি ক্রস বি করব। তাহলে আমার ডান হাত নিব, ডান হাত এই যে এইভাবে রাখলাম, ভি ক্রস বি। ভি ক্রস বি করলে বুড়ো আঙ্গুলটা বাইরের দিকে থাকে। আমি যদি এইভাবে রাখতাম, এইভাবে যদি রাখি, দেখেন আমি যদি ভি কোন দিকে, এই দিকে, ভি হচ্ছে আমার এইদিকে, ভি থেকে বি এর দিকে নিলে আপনাদের স্ক্রিন ভেদ করে বাইরের দিকে আসে বলটা। কিন্তু চার্জটা কি নেগেটিভ চার্জ না? মনে আছে নেগেটিভ চার্জের জন্য আমরা শিখলাম ভি ক্রস বি যেই দিকে আসে, মাইনাস চার্জের জন্য বল কি তার বিপরীত দিকে, তার মানে তলকে ভেদ করে ভিতরের দিকে। তাহলে আমার এখানে ইলেকট্রন বা প্রতিটা চার্জের উপর যেইটুকু বল, সেই বলটাই মানে একটা চার্জ যদি থাকতো তাহলে যতটুকু বল হইতো, সবগুলো চার্জ মিলে পুরো তারটার উপর, মানে পুরো তারটার উপর ধরেন 100টা চার্জ আছে, তো প্রতিটা চার্জের উপর ধাক্কা একই দিকে থাকবে। ওই সবগুলো ধাক্কা মিলে টোটাল যে ধাক্কাটা, সেই ধাক্কাটাই আসলে কার উপর যেয়ে পড়বে? তারের উপর যেয়ে পড়বে। শুধু একটা কারেন্ট, শুধু একটা তার নর্মালি ফেলে রাখলাম, কখনোই ওইটার উপর কোনো বল প্রযুক্ত হবে না। আর যখনই ওটার মধ্যে কারেন্ট যাবে, তখনই আসলে কি, কারেন্ট যাওয়া মানে ওটার মধ্যে চার্জ গতিশীল হয়েছে। আর গতিশীল চার্জের উপর চুম্বক বল প্রযুক্ত হয়। তাহলে ওই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে মানে তারের প্রতিটা তারের ভিতর দিয়ে চার্জ ফ্লো হচ্ছে, তাহলে ওই চার্জ গুলার উপর বল পড়বে। চার্জ গুলার উপর বলটা আসলে কোথায় পড়বে? তারের গায়ে যেয়ে পড়বে, মানে তারটার উপরই আসলে বলটা পড়বে। তাহলে তারের উপর বল যদি পাই, সেই বলটা আসলে কি চার্জ গুলোর উপর যেদিকে বল, অর্থাৎ তলকে ভেদ করে ভিতরের দিকে, সেই দিকে আসলে হবে। অর্থাৎ বলটা হওয়া উচিত, বলের দিকটা হওয়া উচিত কোন দিকে? ক্রস, তলকে ভেদ করে ভিতরের দিকে হওয়া উচিত। এবার আমরা একটু খেয়াল করব কেন ওই দিকে আসবে। দেখেন, আপনি বলতে পারেন ভাই আমার তো আই এল বি সাইন থিটা আসছে, আমার তো দুইটা কেজি হইতে পারতো, এল ক্রস বিও হইতে পারতো, বি ক্রস এল ও তো হইতে পারতো, আপনি কেন এল ক্রস বি নিলেন? কারণটা খেয়াল করে দেখেন, আমরা তো অলরেডি চার্জের গতিবেগ প্রতিবেগ থেকে বের করলাম, তলকে ভেদ করে ভিতরের দিকে আসে। এখন দেখেন আমরা যদি কাজ করি, ধরেন আপনি যদি বি ক্রস এল নেন, দেখেন একটা হচ্ছে বি এর দিকে ধরলাম, এই যে এইটা হচ্ছে বি এর দিকে ধরলাম, আর এটা হচ্ছে ওই যে এল, মানে এল এর দিক তো আসলে কারেন্টের দিক, ওই দিকে ধরলাম। এখন আমি যদি বি ক্রস এল করি, তাহলে ডান হাত নিছি, বি এর দিক থেকে এল এর দিকে ঘুরাইলাম, ঘুরানোর পর দেখেন বুড়ো আঙ্গুলটা কোথায়? বাইরের দিকে। তাহলে বি ক্রস এল করলে আমার বলটা আসে বাইরের দিকে, তলকে ভেদ করে বাইরের দিকে। এটা কি কারেক্ট? এটা কারেক্ট না, কারণ আমরা অলরেডি কারেক্টটা বের করে ফেলছি চার্জের উপর বল থেকে, এটা হচ্ছে ভিতর দিকে হওয়া উচিত। তাহলে এবার উল্টা কেসটা চিন্তা করি, এল ক্রস বি, ধরেন এল এর দিক থেকে বা কারেন্টের দিক থেকে যদি আমি বি এর দিকে ঘুরাই, বুড়ো আঙ্গুলটা তলকে ভেদ করে ভিতরের দিকে আসে, এবং এটা কি ম্যাচ করছে। তার মানে বি ক্রস এল হবে না, এল ক্রস বি হবে। এটাই হচ্ছে আমার পারফেক্ট অ্যান্সার। তাহলে এখন যদি এন সংখ্যক তার পেঁচানো থাকে, একটির পরিবর্তে এন সংখ্যক পাক থাকলে, তখন আমার এফ কি হবে? জাস্ট এন গুণ হবে এন আই এল ক্রস বি, এই হবে তখনকার ফর্মুলাটা। ওকে, সো একটার পরিবর্তে যদি এন সংখ্যক পাক থাকে, একটার পরিবর্তে যদি এন সংখ্যক পাক থাকে, তাহলে আমাদের ফর্মুলাটা হয়ে যাবে এন আই এল ক্রস বি। কারণ একটা তারের মধ্যে যদি 10টা ইলেকট্রন থাকে, 5টা তারের মধ্যে কি 50টা ইলেকট্রন থাকবে, যত বেশি ইলেকট্রন তত বেশি ফোর্স অ্যাপ্লাই হবে। যত যতটা তারের পাক থাকবে, মানে ধর এটা একটা তার, আমি একটা তারের মধ্যে যতটুক পাবো, আমি যদি দুইটা তার একসাথে রাখি তাহলে কি দ্বিগুণ পরিমাণ ইলেকট্রনের মধ্যে পাস হবে, তিনটা তার একসাথে রাখলে 3 গুণ পাস হবে। তো যতটা তার তত গুণ। তো এটাকে শুধু তার না বলে বলা হয় কি তারের পাক সংখ্যা বা তারের প্যাচ সংখ্যা। তো আমরা পুরা বিষয়টা বুঝলাম। আমি একটু আপনাদের থেকে জানতে চাবো, বাট তার আগে পুরানটা একটু সামারি করি। যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে কংগ্রেচুলেশন, যারা বুঝেন নাই ডাবল কংগ্রেচুলেশন, কারণ আপনারা এবার বুঝে যাবেন। ফোকাস করেন, 1 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের সিস্টেমটা ছিল কি, একটা ম্যাগনেটিক ফিল্ড, ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কারেন্টের তার আমি রেখে দিলাম। যদি তারটার মধ্যে কারেন্ট না থাকে তাহলে কোনো কি হবে না,
কোনো বল প্রযুক্ত হবে না। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট মাথায় রাখবো, এই জিনিসটা ইম্পর্টেন্ট মাথায় রাখবো যে ধরেন ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, কারেন্টের তার আছে। এখন এইটার মধ্যে দিয়ে যদি কারেন্ট জিরো হয়, আই যদি জিরো হয়, তাহলে মাথায় রাখবেন নো ফোর্স, কোনো বল প্রযুক্ত হবে না। ওকে, যদি আমি এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাই, তখন কারেন্ট যদি এই দিকে ফ্লো হয়, তার মানে বিপরীত দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে। তাহলে ইলেকট্রন গুলো যখন চুম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল, ওদের উপর একটা বল প্রযুক্ত হবে। যদি 10টা ইলেকট্রন থাকে, 10টা ইলেকট্রনের উপর বল প্রযুক্ত হবে। ওই বলগুলো যায় কোথায় প্রযুক্ত হবে? ইলেকট্রন গুলোর উপর। ইলেকট্রন গুলো কোথায় আছে? তারের মধ্যে আছে। তার মানে তারের উপর যে বলটা প্রযুক্ত হবে, তারের উপর কতটুকু বল প্রযুক্ত হবে সেটাই আমরা বের করতেছি। এবার একটু খেয়াল করে দেখেন, আমি এবার যে কাজটা করব সেটা হচ্ছে এইটা একটু অন্য কালার দিই, নাইলে তো আসলে বুঝবেন না। আচ্ছা, এইবার যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা তো জানি চুম্বক ক্ষেত্রে চার্জ রাখলে ওটার উপর কতটুক বল প্রযুক্ত হয়, কিউ ভি ক্রস বি। জাস্ট পার্থক্য কোথায় আসছে, কিউ এখানে একটা চার্জ না, অনেকগুলো চার্জ তারের মধ্যে দিয়ে যাবে। সো আমরা করলাম কি, জাস্ট মানটা নিলাম কিউ ভিবি সাইন থিটা। এখন আমরা বলছি একক আয়তনে চার্জের সংখ্যা এন, এই জিনিসটা আমরা বলছি। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে এ, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে এ। আর আয়তন তাহলে হবে হচ্ছে এরিয়া ইন্টু এল, আয়তন হবে তাহলে হচ্ছে এরিয়া ইন্টু এল। ওকে, তো এই জিনিসগুলো যদি আমাদের জানা হয়ে যায়, তারপর আমরা যেটা করছি ওই কিউ এর জায়গায় আমরা ওইখানে একক আয়তনে এন সংখ্যক চার্জ, তাহলে ওর এরিয়া এ, দৈর্ঘ্য এল, আয়তন হচ্ছে এ এল। একক আয়তনে এন সংখ্যক চার্জ থাকলে এ এল আয়তনে এ এল ইন্টু এন সংখ্যক চার্জ থাকবে, তাহলে চার্জের সংখ্যাটা বের করছি। ওই চার্জের সংখ্যাকে একটা চার্জের মান দ্বারা গুণ করলে টোটাল কতটুকু চার্জ ওই তারের মধ্যে দিয়ে পাস হচ্ছে সেটা বের করে ফেলছি। এইটা বের করে ফেললে ভিবি সাইন থিটা অ্যাজ ইট ইজ আছে। তারপর দেখলাম এ এন ইভি এই চারটা মিলে আসলে ওই আই কস টু নেভি, আই এর সমান আসে, আই বসাইলাম। আই এল বি সাইন থিটা, আই তো একটা স্কেলার রাশি, এল বি, এদের কি এল বি সাইন থিটা মানে এল ক্রস বি হইতে পারে, বি ক্রস এল হইতে পারে। আমি ব্যাখ্যা করছি কেন এল ক্রস বি হবে, বি ক্রস এল কেন হবে না। কারণ এল ক্রস বি করলে যে ডিরেকশনটা আসে ওই দিকেই আসলে ফোর্সের ডিরেকশনটা আসছে, দ্যাট মিনস এল ক্রস বি হবে। তাহলে একটার পরিবর্তে এন সংখ্যক তার থাকলে জাস্ট এই সংখ্যাটা বা মানটা এন দ্বারা গুণ হবে। এই হচ্ছে পুরা প্রসিজারটা। এবং কারেন্ট বলের দিক যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে এটা কোন দিকে, এল ক্রস বি এর দিক। এল এর দিক কোন দিকে, এল এর দিক হচ্ছে কারেন্টের দিক। তাহলে আমরা কিভাবে বের করব, বের করার টেকনিকটা হচ্ছে এরকম। ফার্স্টে এল এর দিকে একটা কলমকে ধরবো, এল এর দিকে আমি একটা কলমকে ধরবো, এল এর দিকে ধরলাম, বি এর দিকে ধরলাম। এবার এল এর দিক মানে আই এর দিক, কারেন্টের দিক। সো এল থেকে বি এর দিকে ডান হাত নিব, ডান হাতে চারটা আঙ্গুলকে এল এর দিকে রেখে বি এর দিকে ঘুরাবো। তাহলে আমার বুড়ো আঙ্গুলটা যেই দিকে থাকবে ওই দিকটাই হচ্ছে আমার কিসের দিক, ওই দিকটাই হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রে কারেন্টের তারের উপর কোন দিকে বল প্রযুক্ত হবে সেই দিক। তো এল, এল থেকে বি এর দিকে ঘুরাইছি, বুড়ো আঙ্গুলটা ভেতরের দিকে। তো ভেতরের দিক এই যে এফ ক্রস, এইটাই হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎবাহী তারের উপর কতটুকু বল। তো বলের দিকটা পাইলাম, বলের মান পাইলাম। তো এইটুকু বোঝানোর পর আপনাদের থেকে জানতে চাবো আপনারা কি বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ডান। সো আমরা এইবার পরের অংশে যাব। তো পরের অংশটা কি, পরের অংশ হচ্ছে আমরা এইটা দেখব, কিছু অ্যানিমেশন দেখব, বাট বিফোর দ্যাট আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে যে চুম্বক ক্ষেত্রে, চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর চুম্বক বল নির্ণয়ে
দিক নির্ণয়ে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। তো আমি মাঝখানের এই অংশটাকে একটু অন্য কালার দিচ্ছি। ওকে, তো আমরা একটা তো হচ্ছে ক্রস গুণন থেকে কত কোন দিকে বলটা প্রযুক্ত হবে সেটা বের করতে পারি। আরেকটা ওয়ে আছে বের করার, আমি সেই ওয়েটাতে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করাতে চাচ্ছি। সো ওয়েটা হচ্ছে এরকম, আমি জানি না আমি আঁকতে পারবো কিনা। সো এইটা কি, এটা হচ্ছে ফার্স্ট ফিঙ্গার, এটা হচ্ছে ফার্স্ট ফিঙ্গার, এই দিক বরাবর থাকবে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে সেকেন্ড বা মিডল ফিঙ্গার, এই দিকে থাকবে হচ্ছে কারেন্ট, ঠিক আছে। আর এইটা হচ্ছে থাম্ব, এই দিকে থাকবে হচ্ছে ফোর্স, বা আপনি বলতে পারেন শুধু এফ বললেই হবে। আচ্ছা, সো এইটা কি, এটা কোন হাত? এটা কিন্তু লেফট হ্যান্ড। ইচ্ছা করে এলটা বড় দিছি যেন পরবর্তীতে আপনাদের চোখে পড়ে। ঠিক আছে, তো আমরা যদি বাম হাত নিই, তো এই আঙ্গুল বরাবর, এই আঙ্গুলটা বরাবর যদি চুম্বক ক্ষেত্র থাকে, এটাকে কি বলতেছি? ফার্স্ট ফিঙ্গার, এই দিক বরাবর চুম্বক ক্ষেত্র থাকে। আর এইটা হচ্ছে মিডল ফিঙ্গার, এই যে আমার এই আঙ্গুলটা দেখতে পারেন। সো এইটা, এই আঙ্গুলটা ফার্স্ট ফিঙ্গার, এই বরাবর থাকবে কি চুম্বক ক্ষেত্র। মাঝখানের আঙ্গুলটা যেটা, এই যে এই আঙ্গুলটা যেটা, এই বরাবর থাকবে হচ্ছে আমার কারেন্ট। তাহলে এই যে বুড়ো আঙ্গুলটা, এটা কিন্তু বাম হাত নিয়ে কাজ করতেছি, দেখেন লেফট হ্যান্ড। তাহলে এই বুড়ো আঙ্গুলটা হচ্ছে আমার বলের দিক নির্দেশ করবে। তো আমরা এই রুল অনুযায়ী, এই রুল অনুযায়ী যদি চিন্তা করি, দেখেন আগের কেসটা, আগের কেসে চুম্বক ক্ষেত্র কোন দিকে ছিল? চুম্বক ক্ষেত্র ছিল এই দিকে, চুম্বক ক্ষেত্র এই দিকে, চুম্বক ক্ষেত্রের দিকে ধরলাম। আই এর দিক কোন দিকে ছিল? এই বরাবর, তাই না? সো আই এর দিকে ধরতে হলে দেখেন আমাকে কিভাবে ধরা লাগতেছে, এইরকম। তো দেখেন আমরা যদি করতে যাই, এই বরাবর, এই বরাবর চুম্বক ক্ষেত্র রাখলাম, বাম হাত নিতে হবে, বাম হাতের এই দিক বরাবর আমি হচ্ছে আমার কারেন্টের দিক ধরলাম। দেখেন বুড়ো আঙ্গুলটা তলকে ভেদ করে ভিতরে ঢুকতেছে, আমার একটু কষ্ট হচ্ছে ধরতে, তা আমি ধরলাম। দেখেন এক্স্যাক্টলি এটাই কিন্তু হয়েছে। আমি হাতটাকে সামনে আনি, এই দিক বরাবর, এই দিক বরাবর আমার চুম্বক ক্ষেত্রের দিক, এই যে ম্যাগনেটিক ফিল্ডের দিকে গেছে। ঠিক আছে, এই যে এবার এবার মনে হয় বোঝা যায়। এই দিক বরাবর চুম্বক ক্ষেত্র, এই দিক বরাবর কারেন্টের দিক। দেখেন বুড়ো আঙ্গুলটা দেখা যাচ্ছে না, এই যে বুড়ো আঙ্গুলটা দেখেন ভিতরে, এই ভিতরে ঢুকতেছে। তাহলে ওই বুড়ো আঙ্গুলের দিকে ওইটাই কি ছিল? চুম্বক ক্ষেত্রের, সরি চুম্বক ক্ষেত্রে বলের দিকটা ছিল, এফ এর দিকটা ছিল। সো এই লেফট হ্যান্ড রুলটা একটু টাফ, মানে এটা হাত ঘুরানো, হাতের অবস্থা খারাপ হয়ে যায়। এইটা আমি প্রেফার করি না, আমার মতে বেস্ট হচ্ছে ক্রস গুণন থেকে বের করা, এটা হচ্ছে বেস্ট। তাও কেউ যদি চান তো শিখে রাখার জন্য ওইটাও বললাম। তাহলে আমরা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল দিয়েও শিখতে পারি, অথবা হচ্ছে আমরা ক্রস গুণন দিয়েও করতে পারি, যখন যেটা ইজি হয় ওইটা দিয়ে করব। ওকে, সো আমরা আমরা তাহলে এখান থেকে একটু টেস্ট করি, একটু টেস্ট করি। ধরেন এটা হচ্ছে P7, আমরা বললাম এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, এইটা হচ্ছে কারেন্টের দিক,
ওকে, এইটা হচ্ছে কারেন্টের দিক। ওকে, তাহলে এফ এর দিক কোন দিকে? এই হচ্ছে আমাদের প্রবলেম, আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করে ফেললাম। ওকে, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার কেস, 7 নাম্বার প্রবলেম। সো আমরা এই প্রবলেমটা করে আমরা দুইভাবে ট্রাই করতে পারি। আমরা এই আমি কপি করে নিলাম, হ্যাঁ কপি করে নিলাম যেন আপনারা বুঝতে পারেন দুইটা ওয়েতে সলভ করব। সো আমরা ফার্স্ট হচ্ছে ক্রস গুণন নিয়মে। তো ক্রস গুণন নিয়মে যদি চিন্তা করি তাহলে দেখেন আমাদের এই হচ্ছে কারেন্টের দিক বা এল এর দিক, একই কথা। আর এই হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র দিক। ওকে, তো আমি যদি এল ক্রস বি করি, দেখেন এই ডান হাত নিলাম, ডান হাতের এল থেকে বি এর দিকে ঘুরাইলাম। শুধু দেখলে কিন্তু হবে না, আপনার সামনে মোবাইল আছে, আপনার সামনে ট্যাব আছে বা ল্যাপটপ আছে, আপনাকেও আপনার ডান হাতটা খুলতে হবে, একটু আরামের খোলস থেকে বের হইতে হবে। ডান হাতটাকে কারেন্টের দিকে এভাবে ধরতে হবে, ভাইয়া যেভাবে ধরছি, ধরে এই যে চুম্বক ক্ষেত্রের দিকে ভিতরের দিকে ঘুরাইতে হবে। দেখবেন বুড়ো আঙুলটা কোন দিকে? উপরের দিকে। তাহলে এই যে উপরের দিকে যে ডিরেকশনটা, সেটাই আসলে কি ফোর্স এর ডিরেকশন। এই হচ্ছে আমার অ্যান্সার। ফোর্সের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। এইটা আমি কিভাবে বের করলাম? ক্রস গুণনের নিয়মে বের করলাম। এবার চলেন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল সেভাবে বের করব। এবার তাহলে একটু যদি আমরা খেয়াল করি, আমাদের চুম্বক ক্ষেত্রটা কোন দিকে? এই দিকে। আমি যদি এভাবে চিন্তা করি, এটাকে কিভাবে আঁকবো? এটাকে তো আমি হাতে আঁকতে পারবো না, ভালো আর্টিস্ট হইলে হয়তো আঁকতে পারবে। একটা ট্রাই মারা যায়, তাই না? আমি যদি আর্টে খুবই দুর্বল। দেখেন এটা কি? এটা হচ্ছে লেফট হ্যান্ড, ঠিক আছে? সো এই দিকে কি আছে? এই দিকে আছে হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র, তলকে ভেদ করে ভিতরে ঢুকতেছে। এইদিকে কি আছে? আমার কারেন্ট। এইদিকে আছে আমার কারেন্ট, যেটা হচ্ছে এল এর দিক। তো ওই যে আমার এইভাবে ধরছি, মানে বুড়ো আঙ্গুল, এই যে মাঝখানের আঙ্গুলটা ভিতরে ঢুকতেছে, ওটা বোঝানোর জন্য। আই এর দিক, ম্যাগনেটিক ফিল্ডের দিক। তাহলে এই যে বুড়ো আঙ্গুলটা কি ফোর্সের দিক কোন দিকে? উপরের দিকে। তাহলে এইটা হচ্ছে ফোর্সের দিক, এটা উপরের দিকে। অতএব ফোর্স কোন দিকে? উপরের দিকে। এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন দুইবার সেম আসছে, দুই ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম আসছে। তো আমরা যদি একটু আরেকবার বলি, বাম হাত নিলাম, এই এই আঙ্গুলটা থাকবে কি বরাবর? চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র কোন দিকে? ভিতরের দিকে। তাহলে এটাকে ঘুরায় ভিতরের দিকে নিলাম। এই আঙ্গুলটা কারেন্টের দিকে রাখলাম, তাহলে বুড়ো আঙ্গুলটা উপরের দিকে। ওইটাই করছি, দেখেন বুড়ো আঙ্গুলটা উপরের দিকে, এই আঙ্গুলটা কারেন্টের দিকে, আর এই ফিঙ্গারটা ভিতরের দিকে। ভিতরের দিকে বুঝতে ডট ডট ইউজ করছি। সো আই থিঙ্ক এটা একটু ভালোভাবে দেওয়া যেত। দেখি আমি একটু ডট ডটটা ভালো মতো ইউজ করতে পারি কিনা। ওকে, সো আই থিঙ্ক এবার বেটার। সো আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, সো এইটা একটা নিয়ম। আর একটু আগে ছিল হচ্ছে ক্রস গুণনের নিয়ম। ক্রস গুণনে কি করছিলাম? ডান হাত নিতে হয়, আই এর দিক থেকে বি এর দিকে ঘুরাবো। ডান হাত নিয়ে ফার্স্টে এল এর দিক বা আই এর দিক থেকে বি এর দিকে ঘুরাবো, বুড়ো আঙুলটা উপরের দিকে। দুইবারই এফ এর দিক সেম আসছে। তো আমরা কি বুঝতে পারছি কিনা দিকটা বের করার দুইটা প্রসেস? আমাকে কমেন্ট করে জানাবেন। ভাইয়া কমেন্টটা অন করে দিলাম, দেখি কার কার কমেন্ট আসে। অলরেডি চলে আসছে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। মরিয়ম নিসা, ইশফিয়া ইসলাম, মিমি, কাজী, অনন্যা, সাদিয়া, আয়েশা, উম্মে হাবিবা, শাহেদ, ফয়সাল, ক্লিয়ার। ওকে ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। আর অনেকগুলো নাম খুব দ্রুত চলে যাচ্ছে। ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
সকলকে অনেক অনেক ধন্যবাদ, আমরা অনেক কিছু শিখে ফেলছি। ডান। এবার এবার আমরা কি করব, আমাদের দিক টিক দেখা শেষ, এবার আমরা একটা অ্যানিমেশন দেখতে হবে। এই আচ্ছা, এটা অ্যানিমেশন না, যদিও এটা জাস্ট নর্মাল একটা জিনিস। আমরা একটু চিন্তা করি এখানে কি ঘটতেছে। এটা একটা ছবি দেওয়া আছে, এই ছবি থেকে আমরা একটু বুঝবো। হ্যাঁ, সো ছবিতে যেটা করছে সেটা যদি একটু বলি, দেখেন এইটা তো ব্যাটারির প্লাস প্রান্ত, তাহলে এই দিক দিয়ে কারেন্টটা আসতেছে, কারেন্টটা কি এই দিক দিয়ে কারেন্টটা ঢুকতেছে। তাহলে এই যে দেখেন এইটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, এই যে এই দিক দিয়ে কারেন্টটা আসতেছে। ওকে, আচ্ছা, এখন তাহলে খেয়াল করেন এন থেকে এস ম্যাগনেটিক ফিল্ডের দিক, ম্যাগনেটিক ফিল্ডের দিকটা তাহলে কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ডের দিকটা হচ্ছে তাহলে ভাইয়া এই বরাবর, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিক, নর্থ থেকে সাউথের দিকে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে আবারও আমরা আগের কাজ করি, দুইটা ওয়েতেই বের করা যায় যে মাঝখানে এই যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্টের তারটা বের হচ্ছে, তাহলে ওর উপর চুম্বক বলটা মানে ও কোন দিকে ধাক্কা খাবে, উপরে নাকি নিচে, যদিও দেওয়া আছে, বাট আমরা আমাদের দুইটা নিয়মে বের করব। প্রথম নিয়মটা হচ্ছে যে আমরা ম্যাগনেটিক ফিল্ডের দিকে একটা ধরবো, আর কারেন্টের যেই দিকটা, কারেন্টের দিক কিন্তু তলকে ভেদ করে বের হচ্ছে, তো তলকে ভেদ করে বের হচ্ছে, আমি এইভাবে ধরলাম, ঠিক আছে, এইভাবে ধরলাম। আচ্ছা, আমি দেখি অন্য কালারের একটা পেন পাওয়া যায় কিনা, একটু একটা মিনিট। তো আমি আরেকটা পেন ম্যানেজ করছি, আই থিঙ্ক এই পেনটার কালার দেখা যায়, কালো দেখা যাচ্ছিল না, এই জন্য রিমোট নিয়ে কাজ করা লাগছিল। তো আমি করলাম কি, এইটা তো আমার ম্যাগনেটিক ফিল্ডের দিক, এইদিকে একটা ধরলাম, আর কারেন্টের দিকটা এইভাবে মানে তলকে ভেদ করে বের হচ্ছে, তাহলে ওইটাকে এভাবে ধরলাম। তো আমারটা, বা আমি এইভাবে ধরি তাহলে মনে হয় ভালো বুঝতে পারবেন। সো এইভাবে ধরলাম, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিকে, আর এইটা হচ্ছে আমার কিসের দিক, এইটা হচ্ছে আমার কারেন্টের দিক। তাহলে আমরা ডান হাত নিয়ম কাজ করি, কারেন্টের দিকে বা এল এর দিকে আমরা একটা হাতকে রাখবো, ডান হাতের চারটা, এটা আমার ডান হাত, ভাইয়া ডান হাত, ডান 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 হাত। তো এই ডান হাতের চারটা আঙ্গুল বরাবর এটা ধরে আমি এল থেকে বা কারেন্টের দিক থেকে বি এর দিকে ঘোরাচ্ছি। দেখেন বলটা কোন দিকে, উপরের দিকে, তাহলে মিলছে না, এই দেখছেন মিলছে। তাহলে আমরা ক্রস গুণন দিয়ে করে ফেললাম, আরেকবার বলি, এইটা হচ্ছে বি এর দিক, এটা হচ্ছে আই বা এল এর দিক। সো আই এর দিক বা এল এর দিক থেকে আমি যদি বি এর দিকে ঘুরাই, এল ক্রস বি, যেহেতু এল থেকে বি এর দিকে ঘুরাইলাম, তাহলে কোন দিকে আসে, উপরের দিকে, তার বল মিললো। আরেকভাবে যদি আমি চিন্তা করি যে ভাইয়া ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল চিন্তা করব, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে এইটা কি ম্যাগনেটিক ফিল্ডের দিক, এইটা এই দিক বরাবর ধরলাম, মাঝখানের আঙ্গুল মিডল ফিঙ্গারটা কোন দিকে, কারেন্টের দিক ধরলাম, দেখেন অটোমেটিক্যালি ওইটা কি উপরের দিকে ধরলো। তো আমি যদি এটাকে একটু সামনে নিয়ে আসি, দেখেন, সো এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের দিক ধরছি, এটা হচ্ছে কারেন্টের দিক তলকে ভেদ করে বাইরে আসতেছে, তাহলে ফিঙ্গারটা হচ্ছে বলের দিক উপরে আসে, তো দুই ভাবেই কিন্তু মিলে গেছে। তো এবারও কি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন যে ভাইয়া এই চিত্রটাও বুঝতে পারছি। ক্লিয়ার, সেই সেই ওকে, তাহলে ডান 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 ডান। ওকে, তো আমরা তাহলে এই কেসগুলো জানার পর এখন আরেকটা ভাবে মানে এই জিনিসটাকে, বলটা যে তৈরি হয়, এতক্ষণ তো আমরা চার্জের উপর বল, ওইখান থেকে চার্জ গুলা সবগুলা মিলে যেইটুকু ধাক্কা খায় ওইটাই আসলে তারের উপর পড়ে, এইভাবে একটা ওয়েতে চিন্তা করছি। আর এটা হচ্ছে 9-10-এ আপনারা যেভাবে চিন্তা করতেন, বা 9-10-এ আগের দিনের বইগুলোতে যেভাবে বলতো, সেটা কি, সেটা হচ্ছে একটা তড়িৎবাহী তার, আমি একটু অন্য দিক থেকে শুরু করি, ধরেন একটা তড়িৎবাহী তার, এইটা হচ্ছে একটা তড়িৎবাহী তার, এইটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, তাহলে কি হয়, এইটার চারপাশে এরকম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তাই না, আমরা এরকম দেখে আসছি, এইটার চারপাশে এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আমরা এটা জানি, আমরা এগুলো বুঝি। সো আমাদের ডান হাতের, ডান হাতের এটা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ছিল, বুড়ো আঙ্গুল বরাবর কারেন্ট গেলে ডান বাদ বাকি চারটা আঙ্গুল বরাবর চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এটা আমরা দেখে আসছি।
সো আমরা যদি বলি ভাইয়া কারেন্টের দিকটা এই বরাবর, এইটা হচ্ছে আমার কারেন্টের, সরি কারেন্ট তো আমি লাল কালার দিয়ে দেখাচ্ছিলাম, সো বা নীল কালার দিয়ে বলি বেটার। সো আমি যদি বলি এইটা হচ্ছে আমার কারেন্টের দিক, কারেন্টটা হচ্ছে তলকে ভেদ করে বের হচ্ছে, তাহলে চুম্বক ক্ষেত্রগুলা কিরকম আসবে? তখন চুম্বক ক্ষেত্রগুলো আসবে হচ্ছে এরকম। চুম্বক ক্ষেত্রগুলা এইরকম আসবে। তখন এইগুলো আসবে আমার ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র এর ডিরেকশন। কিভাবে বুঝলাম দেখেন, আমি আমার ডান হাত নিছি, ডান হাতের বুড়ো আঙ্গুলটাকে কারেন্টের দিকে ধরছি, বাদ বাকি চারটা আঙ্গুল যেইভাবে ঘুরতেছে ওইভাবেই ঘুরাইছি, যেভাবে ঘুরতেছে ওইভাবেই ঘুরাইছি, ওইটাই হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। আর আরেকভাবে যদি আমি বলি সেটা হচ্ছে যে, যদি এইভাবে চিন্তা করি যে আমার কারেন্টের দিক হচ্ছে ক্রস, কারেন্টটা হচ্ছে ভিতরে ঢুকতেছে, এভাবে যদি চিন্তা করি, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক কিরকম আসবে? চুম্বক ক্ষেত্রের দিক আসবে এরকম। সো এইবার ক্রস তো, তাহলে আমার ঢুকতেছে কি? চুম্বক ক্ষেত্র এইভাবে ঢুকতেছে। তো এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের দিক। সো এবার আমি কিভাবে করলাম? ডান হাত নিলাম, ডান হাত নিলাম, ডান হাতের এই বুড়ো আঙ্গুলটা কারেন্টের দিকে, কারেন্টটা কোথায়? ভিতরে ঢুকতেছে। তাহলে দেখেন এই যে এইভাবে আসার কথা, এইভাবে আসার কথা, দেখেন আমার এই চারটা আঙ্গুল যেই বরাবর আছে, এই চারটা আঙ্গুল যেই বরাবর আছে ওই দিকেই কিন্তু চুম্বক ক্ষেত্রগুলো আসছে, এইভাবে পুরোটা ঘুরে 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 আসছে। তাহলে আমরা কারেন্টের দিক কিরকম হইলে চুম্বক ক্ষেত্র কিরকম হয় সেটা দেখলাম। এবার এইটার উপর বেস করে আমরা পরবর্তী জিনিসটা দেখব। দেখেন এখানে নর্থ থেকে সাউথের দিকে এই বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আছে, আর এখানে একটা কারেন্টের তার আছে। সো এই জিনিসটাকে আমি যদি একটু বাইরে আলাদা করে আঁকি, তাহলে ব্যাপারটা এরকম। ভাই এখানে একটা কারেন্টের তার আছে, এটা হচ্ছে এরকম যে ভাইয়া, এটা কারেন্টের তার আছে ডট, মানে কারেন্টটা বাইরে আসতেছে ভেদ করে। তাহলে আমরা একটু আগে তো দেখছি চুম্বক ক্ষেত্র কিরকম আসবে, যে এইরকম আসতে থাকবে। চুম্বক ক্ষেত্রগুলো কিরকম আসবে? এই যে এভাবে যদি ধরি, তাহলে হচ্ছে এই দিক বরাবর চুম্বক ক্ষেত্র আসতে থাকে, এভাবে আসবে। তাহলে দেখেন ওইটাই কিন্তু ওরা করছে, এই যে এখানে ডট দিছে, এখানে ডট, তাহলে এইভাবে এভাবে আসতেছে। আচ্ছা, তাহলে এইখানে একটা জিনিস বুঝলাম, নিচের দিকে হচ্ছে কি এই ডিরেকশনে যাচ্ছে, আর উপরের দিকে কি এই ডিরেকশনে। তাহলে এইখানে চুম্বক ক্ষেত্রের দিকটা এই বরাবর, আর নিচের দিকে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হচ্ছে আপনার এই বরাবর। তাহলে উপরে চুম্বক ক্ষেত্র একদিকে তৈরি হয়েছে, নিচে চুম্বক ক্ষেত্র আরেক দিকে তৈরি হয়েছে। এখন এই তড়িৎবাহী তারটাকে নিয়ে যদি আমি এটার ভিতরে ঢুকাই, অর্থাৎ কারেন্টটাকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তখন কি হবে দেখেন, তখন যেটা হবে এই যে এই কারেন্টের তারটাকে নিয়ে আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকাইছি, ঢুকানোর পরের অবস্থাটা দেখানো হচ্ছে। তো উপরের কেজে দেখেন, নর্থ থেকে সাউথ সবগুলা বলরেখা কি বাম থেকে ডানে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে। কিন্তু এই তড়িৎবাহী তারটাকে নিয়ে যখন আমি ভিতরে ঢুকাবো, দেখেন ওর উপরের অংশের বলরেখাগুলো কি ডান থেকে বামে আসতেছে। তাহলে এখানে উল্টা ঘটনা ঘটবে না? যে ভাইয়া আমার আগে থেকে চুম্বক ক্ষেত্রের কারণে যে চুম্বক বলরেখাগুলো ছিল, এটা ছিল এই ডিরেকশনে, আর তার রাখার কারণে তারের উপরের দিকে বলরেখাগুলো হচ্ছে উল্টো ডিরেকশনে। তাহলে আমার কি কাটাকাটি যে এইদিকে অনেকগুলা ছিল, উল্টো দিকে কিছু আসতেছে, কাটাকাটি যে কি কিছু কমে যাবে। তাহলে দেখেন উপরের দিকে বলরেখা কমে গেছে, উপরের দিকে দেখেন বলরেখা আগে যেরকম ঘনত্ব ছিল এখন হালকা হয়ে গেছে। আর নিচের দিকে কি হবে? নিচের দিকে এখানে তো চুম্বক বলরেখা আগের মতোই নর্থ থেকে সাউথের দিকে এই ডিরেকশনে ছিল, কিন্তু এই যে এই তারের নিচের দিকে চুম্বক বলরেখাগুলোর দিক কোন দিকে? এই কারেন্টের কারণে যে চুম্বক বলরেখা তৈরি হয়েছে এগুলো হচ্ছে এই ডিরেকশনে। তাহলে এখন নিচের পোর্শনে আপনার ম্যাগনেটের কারণে বলরেখা যেই দিকে, কারেন্টের কারণেও ঠিক একই দিকে। তাহলে দুইটা যোগ হয়ে নিচে কি নিচের দিকে বলরেখার সংখ্যা কি অনেক বেড়ে যাবে। দেখেন নিচের দিকে বলরেখার সংখ্যা বা ঘনত্ব আগের থেকে অনেক বেড়ে গেছে। তাহলে আমার কি হইলো, আলটিমেটলি উপরের দিকে বলরেখা কমে গেল, নিচের দিকে বলরেখা বেড়ে গেল। তাহলে এই কথাটাকে আমরা একটু লিখে ফেলতে পারি, আই থিঙ্ক লিখে ফেললে পরে দেখলেও আমাদের মনে পড়বে।
নিচে বল রেখা বেড়ে যায়। তো উপরের দিকে বল রেখা কমে যায়, নিচের দিকে বল রেখা বেড়ে যায়, এই হচ্ছে কাহিনী। তাহলে দেখেন বল রেখাগুলো কি করে, পরস্পরকে বিকর্ষণ করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, অবশ্যই লিখে রাখবেন। চুম্বক বল রেখাগুলো, চুম্বক বল রেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করে, পরস্পরকে বিকর্ষণ করে সর্বাধিক দূরত্বে থাকতে চায়। ঠিক আছে, তাহলে এইখানে তো অনেকগুলা বল রেখা ছিল, ঘনত্ব অনেক বেশি, উপরের দিকে হালকা। তাহলে কি বল রেখাগুলো এখানে অনেক ঘন, এখানে হালকা। তাহলে এখান থেকে বল রেখাগুলো বিকর্ষণ করে উপরে যদি চলে আসে, তাহলে তারা সব থেকে দূরে দূরে অবস্থান নিতে পারবে। তো একটা জায়গায় অনেক হালকা, কোনো বল রেখা নাই, নিচের দিকে বল রেখাগুলোর ঘনত্ব অনেক বেশি, তাহলে কি করবে, এখান থেকে বল রেখাগুলো খুব কাছাকাছি জড়সড় হয়ে না থেকে এগুলো ধাক্কা মেরে উপরে চলে আসতে যাবে। তাহলে ধাক্কা মেরে যদি উপরে আসতে চায়, তাহলে কি হবে, তারটার উপর উপরের দিকে একটা বল প্রযুক্ত হবে, তারের উপর উপরের দিকে একটা বল প্রযুক্ত হবে। তাহলে রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে, রেজাল্ট হচ্ছে তারটি উপরের দিকে ধাক্কা খাবে। এবং এই জিনিসটাই কিন্তু হয়েছে, এটাই এখানে দেখানো আছে বল আকারে, যে এইটাই হচ্ছে সেই বল, সেই ধাক্কা বল। ওকে, তাহলে পুরো জিনিসটা সামারি হচ্ছে, উপরের দিকে তারটা একটা বল লাভ করবে, এবং সেটাই কিন্তু হয়। আমরা যদি আগের টেকনিক অনুযায়ী দেখি, এই দিকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এই দিকে আমার ম্যাগনেটিক ফিল্ড, এবং তলকে ভেদ করে এই দিকে আমার কারেন্টের দিক। সো এন আই এল ক্রস বি বা আই ক্রস বি করলে উপরের দিকে ধাক্কা খাওয়ার কথা। এইটা একটু আগে আমরা দুই ভাবে ব্যাখ্যা করছি, একটা ক্রস গুণন দিয়ে, একটা হচ্ছে ফ্লেমিং এর রুল দিয়ে, দুই ভাবে ব্যাখ্যা করছি। এখন আরেক ভাবে ব্যাখ্যা করতেছি বল রেখা দিয়ে। তিন ভাবেই আমরা দেখলাম যে বলটা উপরের দিকে আসে। তো এইটা কি ক্লিয়ার কিনা, এটা রিপিট করব না, যদি একটু না বুঝে থাকেন রেকর্ড থেকে আরেকবার দেখে নিলেই হয়ে যাবে। ভাই কি একটু জানান ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ওকে। ওকে, তাহলে ডান, আমরা অনেক ভাবেই জানলাম, যতগুলো নিয়ম আছে সবগুলো জেনে গেলাম। তাহলে এবার আমরা পরের অংশে যাব। পরের অংশে একই জিনিস দেখানো হচ্ছে, একই জিনিস দেখানো হচ্ছে কি, এটা যদি আপনার এমন থাকে যে চুম্বক ক্ষেত্র এই দিকে আছে, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, তারের একটা অংশ ভিতরে ঢুকতেছে আর একটা অংশ বাইর হচ্ছে, তখন কি হবে সেটা দেখানো হচ্ছে। মানে ধরেন এখানে ঘটনাটা কিরকম, আপনার এই অংশটা বাইর হচ্ছে, এই অংশ দিয়ে তারটা, মানে এই কালার দিয়ে দেখাই, এই অংশ দিয়ে কারেন্টের তার বের হচ্ছে, এদিকে একটা তার যদি বের হয়, তাহলে এটার উপর উপরের দিকে ধাক্কা লাভ করবে। আমরা একটু আগে কি কি দেখে আসছিলাম, যে যদি কারেন্টের তার বের হয় তাহলে সে কোন দিকে ধাক্কা খায়, উপরের দিকে। তাহলে যদি ঢুকতো তাহলে কোন দিকে ধাক্কা খাইতো, উল্টা দিকে, মানে নিচের দিকে। তো ওই জিনিসটাই দেখানো হয়েছে, যখন কারেন্টের তার বের হচ্ছে বাইরে দিয়ে, বাইরে দিয়ে যখন কারেন্ট বের হচ্ছে তখন উপরের দিকে ধাক্কা খাচ্ছে, আর যখন ভিতরে ঢুকতেছে তখন নিচের দিকে ধাক্কা খাচ্ছে। তো এই বিষয়টাই এখানে দেখানো হচ্ছে, এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলো হচ্ছে ফোর্স, এই জায়গাগুলো যেটা, এগুলো হচ্ছে ফোর্সের ডিরেকশন দেখানো হচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো যাওয়ার পর, এই যে আমরা যা যা শিখছি সেই ব্যাপারগুলো এখানে দেখানো হচ্ছে। তো ডান, আমরা এগুলো করে ফেলছি। তো এবার আমরা বিশেষ ক্ষেত্রগুলো দেখব। বিশেষ ক্ষেত্রগুলো কি, যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে বিদ্যুৎবাহী তারটি যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে অবস্থান করে, তার মানে এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এই হচ্ছে আপনার কারেন্টের ডিরেকশন, এই হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন। তার মানে অন্তর্গত কোণ কত, 90 ডিগ্রি। সো আমরা জানি sin 90 ইজ ইকুয়ালস টু হোয়াট, 1। সো আমরা যেহেতু এই জিনিসটা জানি, দেন ইট ইজ ইজি ফর আস যে আমাদের এফ এর ভ্যালু এন আই এল বি ইন্টু 1, কারণ কি সাইন থিটার ভ্যালুটা কত, 1। অতএব এফ তখন আসবে কি, শুধুমাত্র এন আই এল বি, থিটার মানটা আর না লিখলেও চলে, বিকজ সাইন 90 এটা হচ্ছে 1। এটা কোন কেসে, যদি লম্বভাবে অবস্থান করে। যদি সমান্তরালে থাকে,
যদি আপনার সমান্তরালে থাকে তার অর্থ কি? তার অর্থ হচ্ছে থিটা হচ্ছে হয় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। সো এই কেসগুলা কিরকম? এই কেসগুলা হচ্ছে এমন যে ভাইয়া ধরেন এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আছে, তো আপনার তড়িৎবাহী তারটার কারেন্টটা যদি এই রকম হয় অথবা যদি এই রকম কেস হয়, এইটা বা এটা যে কোনো একটা কেস যদি হয়, তখন এইটার কেসে থিটাটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর এই কেসে থিটাটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। সো এই দুইটা কেসে আমরা জানি যে ভাইয়া সাইন 0 ডিগ্রি যে কথা, সাইন 180 ডিগ্রি একই কথা, ইকুয়ালস টু কত? 0। সো এখন আমরা যদি চিন্তা করি, সো এফ ইজ ইকুয়ালস টু কত? এন আই এল বি ইন্টু সাইন থিটা, এটা কত? 0। সো আলটিমেটলি বলটা কত আসবে? শূন্য চলে আসবে। বলটা শূন্য আসবে কখন? যখন হচ্ছে আমার এই তড়িৎবাহী তারটা চৌম্বকের সাথে সমান্তরালে অর্থাৎ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওকে, তো এই দুইটা ব্যাপার আমরা ক্লিয়ার করলাম। তো এতক্ষণ পর্যন্ত যা যা করলাম আমরা কি ক্লিয়ার সবাই? ভাইয়াকে দেখি একটু জানান তো, বিকজ এখন আমরা একটা ভালো জিনিস শিখতে যাচ্ছি, নতুন একটা টপিকে আমরা মুভ করবো ইনশাল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, একটু ওকে, থ্যাংক ইউ সকলকে অনেক ধন্যবাদ। আমরা আমরা একটা নতুন টপিকে যাব নাকি ম্যাথ দেখবো? আই থিঙ্ক ম্যাথ দেখা বেটার। তো আমরা টপিকে যাওয়ার আগে একটা ম্যাথ দেখি। সো একটা ম্যাথ দেখবো। কত পর্যন্ত করছিলাম আমরা? 7 পর্যন্ত করছিলাম না? P7 মেবি দেখছিলাম। সো P8 দেখবো। সো আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্টের তার দেওয়া আছে, n ইকুয়ালস টু 3 হলে তারের উপর বল নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রবলেম। ওকে, সো আমরা সলিউশনে যাই, সলিউশনটা দেখবো। আই থিঙ্ক এটা আপনাদের কাছে খুবই সহজ লাগবে। আমরা জানি এফ ইকুয়ালস টু কত? এন আই এল বি সাইন থিটা। তো এন কত দেওয়া আছে? এন বলছে 3, সো আমরা 3 বসাইলাম। আই কত দেওয়া? 2 অ্যাম্পিয়ার, এই যে 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এল, তারটার দৈর্ঘ্য কত? 15 মিটার। সো যদিও এটা আরো বড় হইতে পারে, আমরা ওই 15 মিটারের অংশের জন্য চাচ্ছি। সো 15। ম্যাগনেটিক ফিল্ড মান কত? 5 টেসলা। সো এল, এল এর দিক এইদিকে, বি এর দিক এইদিকে, তাদের অন্তর্গত কোণ দেওয়া আছে 30, দ্যাট মিনস সাইন 30 ডিগ্রি। সো আমার তাহলে সাইন 30 মানে হাফ, 2 হাফ কাটে 3 15 45 ইন্টু 5, 250 থেকে 25 গেলে 225 নিউটন এরকম হওয়ার কথা। আমাকে আপনারা একটু ক্যালকুলেট করে একটু কমেন্টে জানান যে কত আসে আপনাদের। আমি একটু করি, এই ইন্টু ইন্টু 5, হ্যাঁ 225ই আসে। Thank you. যাক, সবার আলহামদুলিল্লাহ 225 আসছে, তার মানে ডান, আমরা পারছি। ওকে ওকে, তো এবার আমরা একটা ভালো প্রবলেম সলভ করব। P8 এর পর P9 করব।
এইবারের প্রবলেমটা হচ্ছে এইরকম, ওকে, সোজা কিনা দেখার জন্য বোর্ডে দেখাতে হচ্ছে। হ্যাঁ, সোজা হয়েছে। সো আমাদেরকে দিয়ে দিচ্ছে একটা কারেন্টের তার, ওর মধ্যে দিয়ে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এই দৈর্ঘ্যটা ছিল 12 মিটার, এই দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 10 মিটার, অ্যাঙ্গেলটা ছিল 30 ডিগ্রি, এই দৈর্ঘ্যটা ছিল 8 মিটার। এই পুরো জায়গা জুড়ে একটা ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, পুরো জায়গাটায় একটা ম্যাগনেটিক ফিল্ড পাস করতেছে। ম্যাগনেটিক ফিল্ডকে কি কালার দ্বারা দেখানো যায়, ধরলাম এই কালারই দেখাইলাম, সমস্যা নেই। সো একটা ম্যাগনেটিক ফিল্ড পাস করতেছে এইভাবে। কালারটা কি দেওয়া যায়, রেড, রেড দিলাম, সমস্যা নেই। সো ম্যাগনেটিক ফিল্ডটা যেটা আছে, তো এইটাকে কপি করে জাস্ট নিয়ে যাই, এই তো এখানে নিয়ে গেলাম। সো এইটার অ্যাঙ্গেলটা দিয়ে দিছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বলে দিছে 17 ডিগ্রি। ঠিক আছে, 17 কি একটু বেশি কম হয়ে যায়? তো আমি একটু বাঁকা করে দিই, তাহলে আই থিঙ্ক এটার বোঝা যাবে। ওকে, তো এইটার যে মানটা, এটার মান ম্যাগনেটিক ফিল্ড, সেটার মান দিয়ে দিছে হচ্ছে 50 টেসলা। ঠিক আছে, কোশ্চেন কি, কোশ্চেন হচ্ছে এইরকম, এ বি সি ডি ই। কোশ্চেন হচ্ছে এ বি বিসি সিডি ও ডিই অংশের উপর বল নির্ণয় করো, n equals to 2। আর এই হচ্ছে কোশ্চেন। এই সিনারিওতে তারের প্রত্যেকটা অংশ এ বি বিসি সিডি ডি প্রত্যেকটা অংশের উপর আমাকে বল নির্ণয় করতে হবে। তারটা আরো অনেক দূর থেকে আসতেছে, আমরা পুরোটা অংশ দেখাই নাই যদিও, মানে লুপটা কন্টিনিউয়াসলি আছে সেটা বুঝাচ্ছি আর কি। ওকে, তো আমাদের প্রত্যেকটা অংশের উপর বল নির্ণয় করতে হবে। তো আমরা শুরু করি, ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো। প্রথমে আমরা এইটা তো জানি, এফ ইজ ইকুয়ালস টু এন আই এল বি সাইন থিটা, এটা জানি। এইটার উপর বেস করে এফ এ বি যদি বলি, এন কত, এন সবার জন্য সেম 2, আই কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে 6 অ্যাম্পিয়ার, তো বসাইলাম। এল এ বি অংশের দৈর্ঘ্য কত 12 মিটার, এটা দেওয়া আছে, তো এখানে 12। বি ম্যাগনেটিক ফিল্ডের মান 50 ইন্টু সাইন কত ডিগ্রি বসাবো, দেখেন এই সরি এই অ্যাঙ্গেলটা আমাকে দিয়ে দিবে, এই অ্যাঙ্গেলটা আমি বললাম হচ্ছে 17 ডিগ্রি, অ্যাঙ্গেলটা বলে দিবে আমাকে, আমি বললাম এটা 17 ডিগ্রি। 17 ডিগ্রি কি দেখা যাচ্ছে, বেশি ছোট হয়ে গেছে বলতেছেন? আচ্ছা আমি একটু বড় করে লিখি তাহলে, এটা এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 17 এত ডিগ্রি। এবার আই গেস দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ এবার ক্লিয়ার। ওকে, তো সাইন 17, কেন 17 লিখলাম, কারণ দেখেন এই হচ্ছে বি, এই হচ্ছে এল, তাদের অন্তর্গত কোণ, এইটাই তো আমার সেই অ্যাঙ্গেলটা, সো 17 ডিগ্রি ম্যাচ করছে, ডান। তাহলে এইখান থেকে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব, রেজাল্টটা আমি বের করতেছি, আপনারাও বের করেন। তো 2 × 6 × 12 × 50 ×
sin 17, ক্যালকুলেটর কিন্তু ডিগ্রি মোডে রাখতে হবে। তো আমি পেয়ে গেলাম এটা হচ্ছে 2100.5, 2105.07 এত নিউটন। তো এইটা আমি পেয়ে গেলাম। ওকে, ডান। এবার আমার সেকেন্ড কাজটা করতে হবে। সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজ হচ্ছে এফ এ বি তো শেষ, এবার এফ আমি ধরেন বিসি বের করব, এফ বিসি সেটা বের করব। ওকে, এফ বিসি যখন আমি বের করব আবারও একই সূত্র, এন আই এল বি সাইন থিটা। এন কত? এন তো অলওয়েজ 2। আই কত? আই 6 অ্যাম্পিয়ার কারেন্ট সবার মধ্যে প্রকাশ যাচ্ছে। এল, এই বিসি অংশের দৈর্ঘ্য কত? 10 মিটার দেওয়া আছে, সো আমি ইউজ করবো এখানে 10 ইন্টু বি। বি কি? ম্যাগনেটিক ফিল্ডের মান। ম্যাগনেটিক ফিল্ডের মান 50 টেসলা, সবার জন্য সেম। সাইন থিটা, সাইন থিটা এই জায়গায় হবে হচ্ছে 90 মাইনাস 17, অর্থাৎ আমার 73 ডিগ্রি। বলবেন ভাইয়া কিভাবে? খেয়াল করে দেখেন, আমাদের এই জায়গায় যদি একটা লাইন কল্পনা করতাম, ধরেন আমি এটা একটু বলি, ধরেন এইটা নিলাম, হ্যাঁ, এইটাই চুজ করলাম, এটাকে ডুপ্লিকেট করে এখানে আনলাম, রাইট? এটা টেস্ট করতেছি আর কি। ওকে, আর এইটাকে ডুপ্লিকেট করে ধরেন আমি হচ্ছে এইখানে আনলাম, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু বেশি বড় হয়ে যায়, আমি এত বড় করা লাগবে না, আমি আরো সংক্ষেপে সহজ করে দেখাইতে পারবো। দেখেন এইভাবে বলা যায়, এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে আপনার আই এর দিক বা এল এর দিক, আর এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার বি এর দিক। এই কোণটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 17। তাহলে বাদ বাকি যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? 73 হবে। জানো এই 73 আর 17 দুইটা মিলে কত হয়? 90 হয়। তো আমরা অ্যাঙ্গেল নিব কোনটাকে? 73 কে। তো 73 ডিগ্রি এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে সলভ করলে আমার মানটা বের হবে, দেখি কত আসে। তো সবই সেম, জাস্ট 17 জায়গায় 73 আসবে, তাহলেই হয়ে যাবে। মানটা চলে আসে 6885, মানটা 6885.39 এত নিউটন। তো আমরা এইটাও কিন্তু তাহলে সলভ করে ফেললাম। আমরা এবি পাইলাম, বিসি পাইলাম, দুইটা অংশ পেলাম। এবার আমরা সিডি অংশ দেখব, এফ সিডি। তো আবারও এন আই এল বি সাইন থিটা। এন কত? এন হচ্ছে আবারও আগের মতোই, কত? 2। আই, আই কত? 6। আই হচ্ছে 6 অ্যাম্পিয়ার। এল, এবার এলে একটা ঝামেলা আছে, দেখি আমি এলটা বসাই, আপনারা ধরতে পারেন কিনা। এল হবে হচ্ছে 10 ডিভাইডেড বাই সাইন 30, ওকে, ইন্টু বি। বি কত? 50 টেসলা, ইন্টু অ্যাঙ্গেল সাইন। সাইন এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হয়, দেখি আমি চোখ দিয়ে বুঝি কিনা, এটা হচ্ছে 17 প্লাস ওইদিকে হচ্ছে কত আছে? ওইদিকে আছে হচ্ছে 60। 60 প্লাস 17, 60 প্লাস 17। এখন বলবেন ভাইয়া 60 প্লাস 17 কোত্থেকে, আকাশ থেকে আমদানি করলেন? ভাইয়া বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, টেনশন নিয়েন না। আমি একটু একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই জিনিসটাকে একটু কপি করব, হ্যাঁ। তো এই জায়গায় একটু বলি, ধরেন এই সবগুলাকে আমি মুছে দিলাম, সরি অন্য সবগুলা বাদ দেন, জাস্ট আমি এগুলার একটু মুছে দিলাম, আগের জিনিসপাতিগুলো ওইটা সামনে আছে আমাদের, সমস্যা নেই। আমরা জাস্ট এফসিডি নিয়ে চিন্তা করতেছি, হ্যাঁ, অনলি এফসিডি। তখন যেটা হচ্ছে দেখেন, সিডি অংশ আমরা যদি একটু চিন্তা করি, এই হচ্ছে সিডি পোর্শনটা, সি ডি, তাই না? তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, তো এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। তাহলে আমরা যদি এইভাবে একটা অ্যাঙ্গেল নিই, অবশিষ্ট এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে তাহলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আর বাদ বাকি যেটা, সেটা হচ্ছে এই দিকে চুম্বক ক্ষেত্র যাচ্ছিল, তো এই দিকে চুম্বক ক্ষেত্র যাচ্ছিল, এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 17 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান,
এইদিকে চুম্বক ক্ষেত্র আর এইদিকে হচ্ছে কারেন্ট, তাহলে তাদের অন্তর্গত কোনটা? এই টোটাল অ্যাঙ্গেলটা, এটাই তো থিটা, তাহলে কত আসলো? 60 প্লাস 17, দ্যাট মিনস হচ্ছে 77 ডিগ্রি। সেই কাজটাই, টোটাল অ্যাঙ্গেলটা যে বি এবং আই এর মাঝে 77 ডিগ্রি, সেটাই হচ্ছে আমরা এই যে একটু আগে দেখছিলাম, এই যে এই জায়গায় দেখছি, ঠিক আছে? টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা এখানে দেখছিলাম হচ্ছে এই যে এই জায়গাটায় এফসিডি 60 প্লাস 17 77 ডিগ্রি। এখন বলবেন যে ভাইয়া দৈর্ঘ্যটা কিভাবে আসলো? দেখেন, দৈর্ঘ্যটাও আমরা বলতে পারি। কিভাবে বলতে পারি? যে আমরা এইটা বাদ দিই, এটা লাগবে না আমাদের আপাতত। সো আমরা যদি চিন্তা করি আমাদের যে সিনারিওটা আছে, যে ভাইয়া এইরকম একটা কেস, আচ্ছা এটা তো সবুজ কালার ছিল, ওকে। তারপর কি? তারপর হচ্ছে আমার এইরকম একটা কেস, এটা কি কালার ছিল? এটা ছিল পিঙ্ক কালার। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই মানটা হচ্ছে আমার 10, তাই না? তো আমি যদি চিন্তা করি ভাইয়া, এইটা একটা ত্রিভুজ না? এইটাকে যদি আমি এক্স ধরি, তাহলে দেখেন 10/x, এটা কি আমার সাইন 30 না? সরি, এটা এটা হচ্ছে cos 30, আমি তাহলে ভুল লিখছি। তাহলে এইটা হচ্ছে আমার cos 30, ভূমি বাই অতিভুজ cos 30, তাহলে শুধু x কি হবে? 10 ডিভাইডেড বাই cos 30। তাহলে এই তারটার দৈর্ঘ্য, x সমান কত আসলো? 10 ডিভাইডেড বাই cos 30, এইটুকু আসবে। তো ভাইয়া একটু ভুল করছিলাম, আমি তাহলে এটা কারেক্ট করে ফেলি। এটা 10 ডিভাইডেড বাই আসলে cos 30 আসবে। তাহলে আমরা n পাইলাম, i পাইলাম, l পাইলাম, b পাইলাম, সাইন থিটা পাইলাম। তাহলে এখানে সবকিছু জানি, এখান থেকে আমরা বলের মান কত এটা বের করে ফেলতে পারবো। তো 2 × 6 × 10/cos 30, b হচ্ছে 50 × সাইন থিটা, সাইন কত? 77। ওকে, তো এখান থেকে আমরা একটা মান পেয়ে যাব, মানটা আসে 6750.63 এত নিউটন। ওকে, তো আমরা তাহলে এটা করে ফেলি, এটা হচ্ছে এখানে আছে, ডান, এইটুকু হয়ে গেল। এবার আমাদের লাস্ট পোর্শন কি? এফ ডিই, এটা নির্ণয় করব। তো এফ ডিই যদি বের করি, আবারও আগের মতো এন আই কত? 6, এল, ওইটার এল দেখেন দেওয়াই আছে, ডি অংশের এল কত? 8 মিটার। তো 8 ইন্টু বি কত? 50 সাইন থিটা দেখেন এখানে অ্যাঙ্গেলটা ডিরেক্টলি দিয়ে আছে, এটা আই এর দিক, এটা বি এর দিক, তো অ্যাঙ্গেলটা ডিরেক্টলি দেওয়াই আছে, অন্তর্গত কোণ হচ্ছে 17 ডিগ্রি। এবং এটাও বোঝা যায় যে এবি অংশের জন্য অ্যাঙ্গেল যা আসছে, ডি অংশের জন্য অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি সেম আসবে। সো এখানে আমরা মান বসাইলেই পেয়ে যাব 2 × 6 × 8 × 50 × সাইন 17। তো মানটা আসে 1403.38 নিউটন। এবং দিক যদি কেউ বের করতে বলে, দিক অলওয়েজ দেখেন এল ক্রস বি, আমরা যদি বলি যে ভাইয়া এল ক্রস বি, এই তারটার উপর বল কোন দিকে, সেটা যদি বলি এল ক্রস বি, এইখানে হচ্ছে এই তারটার উপর বল এই রকম দিকে, এল ক্রস বি, এখানে ফোর্স হচ্ছে আপনার ডট বাইরের দিকে। আমার এই অংশে যদি বলি এল ক্রস বি, এইখানে ফোর্সটা হচ্ছে এই জায়গার উপর, ফোর্সটা হচ্ছে ক্রস। কেন ক্রস? কারণ এই যে এল ক্রস বি করলে আমার ভিতরের দিকে আসে। এই জায়গায় যদি চিন্তা করি, এই জায়গায় যদি বলি এল ক্রস বি, বাইরের দিকে, তার মানে এই তারটার উপর বলের দিকটা হচ্ছে ডট, কারণ এল ক্রস বি। আমরা যদি আগের স্লাইড থেকে দেখি আরো ভালো বুঝবো। কই গেল? এই যে এইখানে আমরা যখন ছিলাম, কই কই, হ্যাঁ, এই যে এইখানে, এখানে আর ভালো বুঝবো। এই যে এল ক্রস বি, এটা আসে কোথায়? বলের দিকটা হচ্ছে এই, বলের দিকটা হচ্ছে ডট, তলকে ভেদ করে বাইরে আসতেছে। আর লাস্টে যখন আমরা ডি অংশ বলবো, তখন আবার ক্রস, এই তারের অংশের উপর বলের দিকটা হচ্ছে আবার আমাদের এল, এটাও আবার ডট, এটাও ডট, সেম। এইখানে এইটা আর এইটা এক্স্যাক্টলি সেম হবে, কারণ কি যে এল ক্রস বি করলে এরকম বাইরে আসতেছে,
এখানেও এল ক্রস বি করলে সিডি ডিই এবি সবগুলাই হচ্ছে বাইরের দিকে, শুধুমাত্র বিসি অংশ ভিতরের দিকে ধাক্কা খাবে, বাদ বাকি তিনটা অংশ বাইরের দিকে ধাক্কা, শুধুমাত্র বিসি অংশ ভিতরের দিকে ধাক্কা খাবে। এই হচ্ছে পুরো ইস্যুটা আমরা সলভ করলাম। তো আমরা বুঝতে পারছি কিনা সবাই একটু হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টটা একটু অন করে রাখি। আচ্ছা, অল ক্লিয়ার 100% ক্লিয়ার। ওকে ওকে, ডান ডান ডান। ডান, ক্লিয়ার ক্লিয়ার। একজন বলছে বিসি অংশ ভুল, বিসি অংশে মান দিক তো ভুল হওয়ার কোনো চান্সই নাই। বি ক্রস সি ক্রস ভিতরের দিকে মান হচ্ছে একটু তাও চেক করি, যেহেতু বলছে 2 6 10 50 সাইন 73। কেন 73? ওইটা যদি 17 হয় এটা হচ্ছে 73। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, বিসি অংশে মান বের করা ভুল হয়েছে। আচ্ছা, হয়তো আমার গুণে একটু ভুল হইতে পারে, আমি একটু গুণটা চেক করতেছি। 2 ইন্টু 6 ইন্টু 10 ইন্টু 50 ইন্টু সাইন 73। ওকে, ও হ্যাঁ, মানটা আমি একটু ভুল লিখছি, মানটা ভুল আছে। সো বিসি অংশে মান একটু ভুল আছে, ভাইয়া ঠিক করে দিচ্ছি। 5737, এটা আমার গুণ করতে ভুল হয়েছে, ক্যালকুলেটর প্রেস করার ভুল। 83 এত নিউটন। ওকে, বাদ বাকিগুলো তো ঠিক আছে। ওকে, তাহলে আমরা এইটুকু করে ফেললাম, ডান। সো আজকের ক্লাস আমাদের যেহেতু 9:30টায় শুরু হয়েছে, 11টায় শেষ। আজকের ক্লাস আমরা এইটুকু করব, আপনার জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। সো বাদ বাকি টপিক আমরা পরে করব। সো দিন শেষে আমাদের এস চ্যালেঞ্জের পালা। সো আমরা দৈর্ঘ্যগুলো দিয়ে দিচ্ছি 10 মিটার, বিসি দিলাম হচ্ছে সে ফর এক্সাম্পল 25 মিটার, সিডি সিডি হচ্ছে 19 মিটার, ডিই দিয়ে দিলাম 16 মিটার, আর ইএফ 27 মিটার। ওকে, সো ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিলাম। ম্যাগনেটিক ফিল্ডটা আমি বলে দিচ্ছি। সো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সো বি ইজ ইকুয়ালস টু 12 টেসলা। অ্যাঙ্গেলটা আমি বলে দিচ্ছি, অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। কোশ্চেন কি? কোশ্চেন, তারের প্রতিটি অংশের উপর
বল নির্ণয় করো। n equals to 2। কিছু অ্যাঙ্গেল দেওয়া লাগবে, আমরা অ্যাঙ্গেল জানবো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা আমার 20 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমার 47 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমার 58 ডিগ্রি। সো লাস্ট অফ অল কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে যে, আচ্ছা, সো কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে যে আমার প্রতিটা অংশের উপর চৌম্বক ক্ষেত্রের মান কত নির্ণয় করতে হবে। তো বি ইজ ইকুয়ালস টু 12 টেসলা, এটা আমরা জানি। কোশ্চেন হচ্ছে তারের প্রতিটা অংশের উপর বল নির্ণয় করতে হবে। তো আমরা তারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট দিছি, প্রতিটা অংশের দৈর্ঘ্য দিছি, অ্যাঙ্গেল গুলা দিয়ে দিছি। যদি কোনো অ্যাঙ্গেল না দেওয়া থাকে ওটা ইচ্ছা করে দিনে ওটা এমনি বের করা যাবে, ওটা আপনারা বুঝে নিবেন। সো প্রশ্ন তাহলে রেডি, আপনারা এইটা সবাই সবাই স্ক্রিনশট তুলে নেবেন এবং হচ্ছে যারা যারা পারবেন অবশ্যই শিখবো জিতবো Q5 গ্রুপের থেকে শিখবো জিতবো গ্রুপে দেওয়াটা বেটার। Q5 এর থেকে ওই গ্রুপটা বেশি চোখে পড়ে। সো এটা আমাদের লাস্ট প্রবলেম ছিল আজকের ক্লাসে। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।